জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক, থাকছে প্রতিবেদনে। পল কাপুর দিল্লিতে কি ডিল করলেন, আওয়ামী লীগের লাভ হল কি, থাকছে প্রতিবেদনে। হাসিনা, কাদের, কামালসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ, খুশির হাওয়া আওয়ামী লীগে, থাকছে প্রতিবেদনে। ১২ মার্চ সংসদ অধিবেশনেও মবের শিকার হবেন রাষ্ট্রপতি, থাকছে প্রতিবেদনে। আদালতের নির্দেশে বাতিলের পথে জুলাই সনদ ও গণভোট, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের বড় খেলা, হাসিনার টার্গেট সরাসরি তারেক। প্রশ্নটা আগেও ছিল, বিএনপি সরকার গঠনের পর প্রশ্নটা গতি পেয়েছে। প্রশ্ন হল, আওয়ামী লীগকে কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফেরাতে চায় বিএনপি? আলোচনা কিন্তু আজও অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের অফিস একটার পর একটা খুলতে শুরু করেছে। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরব নানা মহল। বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর এখনও প্রকাশিত হয়নি। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে হাসিনাকে নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। আগামী দিনেও যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে হাসিনা দেওয়া একটি সাক্ষাৎকার নতুন একটি বিতর্কের জন্ম দিয়েছে। হাসিনার বক্তব্যকে উদ্ধৃত করে সাক্ষাৎকারের শিরোনাম করা হয়েছে। সাক্ষাৎকারের একটি অংশে হাসিনা জানিয়েছেন, আমার সময়েও বাংলাদেশে ভোট সার্বিক হয়নি। সাক্ষাৎকারের শিরোনামে সেটাই রাখা হয়েছে। আর এখানেই জল্পনা আর প্রশ্নের জন্ম। তবে কি হাসিনার টার্গেট এখন আর ইউনুস নন, তারেক? কারণ বাংলাদেশ ভোট নিয়ে হাসিনার বিবৃতি আমাদের সকলের স্মরণে রয়েছে। হাসিনা বলেছিলেন, ভোটের নামে প্রহসন হয়েছে। খাতা কলমে ভোট ১২ ফেব্রুয়ারি হলেও আগের রাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয় ছাপ্পা। বিএনপি যাতে ক্ষমতায় আসীন হতে পারে সে কারণেই তদারকি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়নি। আর এর পিছনে তারেক রহমানের প্রচ্ছন্ন সমর্থন ছিল। সম্প্রতি বিএনপির একটি জনসভায় তারেক রহমানের দেওয়া ভাষণ ভাইরাল হয়েছে। নিউজ বর্তমান সেই ভিডিওরও সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, আজ শেখ হাসিনা যে কথা বলেছে শেখ হাসিনার এই জবাব আমি দেব। হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। মনে করা হচ্ছে তারেক রহমানের এই ভিডিও বার্তা কানে গিয়েছে হাসিনার। তাই এখন তার নিশানায় ইউনুস নন, তারেক রহমান। হাসিনা প্রতিনিয়ত বলে চলেছেন, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, সরকারে পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ আর হত্যালীলা বন্ধ হয়নি। বন্ধ হয়নি আওয়ামী লীগের ওপর অত্যাচার, তাদের ওপর লাগাতার আক্রমণ, সন্ত্রাস চলছে। আমরা প্রতিটি ঘটনার বিচার করব, কেউ রেহাই পাবে না। এমনকি তারেক রহমানের দেশে ফেরা নিয়েও মুখ খুলেছেন হাসিনা, বলেছেন আমি সব জানি। একই সঙ্গে সারা দেশে মামলা করারও নির্দেশ দিয়েছেন হাসিনা। বলেছেন, দলের যে সব নেতাকর্মী হামলার শিকার তারা আদালতে ইউনুসকে জড়িয়ে মামলা দায়ের করুক। আগামী দিনে এই সব নথি কাজে আসবে। এছাড়াও যে বিষয়টি সকলের নজর কেড়েছে তা হল চলতি মাসের ৩টে দিন ৭, ১৭ এবং ২৬ মার্চ কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন হাসিনা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই ৩টে দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমে আসা যাক ৭ মার্চের কথায়। ১৯৭১-এর এই দিনে ঢাকার রমনায় সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় ভাষণ দেন মুজিবুর রহমান। ওই ভাষণ মঞ্চ থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৭ মার্চ শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী। অন্তর্বর্তী সময়ের আওয়ামী লীগ তাদের প্রাতঃশ্রণীয় নেতাকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায়নি। ঢাকায় ধানমন্ডি ৩২-এ মুজিবুর রহমানের বাড়ি, যেটা জাতীয় সংগ্রহশালা ছিল, সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ওই বাড়িতে কাউকে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। ব্যক্তিগত উদ্যোগে যাওয়া কয়েকজন নারী ও পুরুষ হেনস্থার শিকার হন। ফুল নিয়ে একজন রিকশাচালক শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। আর ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস তথা স্বাধীনতা দিবস। হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলি স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং অন্যত্র দিনটি উদযাপনের সুযোগ পায়নি। স্মৃতিসৌধে এবং অন্যত্র স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। ওয়াকিবহল মহলের মতে চিন্তা ভাবনা করেই ওই ৩টে দিন নির্বাচন করেছেন হাসিনা। ওই ৩টে দিনের সঙ্গে আওয়ামী লীগের আবেগ জড়িয়ে রয়েছে।
পল কাপুর দিল্লিতে কি ডিল করলেন? আওয়ামী লীগের লাভ হল কি? দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়, অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে। আর এই এলাকাই এখন ভূ রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত। ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো বৈঠক করেছেন? যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। ৩ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুরের উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুযায়ী বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সে দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে, তেমনি সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, পল কাপুরের এই সফরে মার্কিন স্বার্থ নিয়েই বেশ আলোচনা হতে পারে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা। বিশ্লেষকদের মতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তাদের স্বার্থ রক্ষা আগে করতে। সেদিক থেকে আওয়ামী লীগ বা নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে খুব একটা মাথাব্যথা থাকবে না ওয়াশিংটনের। সেটা পরবর্তী সময়েও হতে পারে। ঘটনা হল, ফেব্রুয়ারির শুরুতেই পল কাপুর চীনের বিরুদ্ধে আমেরিকার পদক্ষেপে ভারতকে একটি গুরুত্বপূর্ণ মিত্র বলে অভিহিত করেছিলেন। ভারত কিভাবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকান প্রচেষ্টাকে সমর্থন করবে সে সম্পর্কে বলতে গিয়ে পল কাপুর, একটি শক্তিশালী ভারত কেবল চীনকে দূরে রাখে না, বরং কোনো একক আধিপত্যকে এই অঞ্চল দখল করতে বাধা দেয়। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দিনই ভারতে এলেন। ফলে পল কাপুরের এই সফর এবং সরকারি বৈঠকে যে আগাগোড়াই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েই বেশি আলোচনা হবে সেটা বলাই বাহুল্য। আগামী ৮ মার্চ লন্ডনে কমনওয়েলথের ২৬তম পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের সভায় যোগ দিতে ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ওই সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যোগ দেওয়ার কথা রয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে, কমনওয়েলথ বৈঠকের সাইডলাইনে খলিলুর ও জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হতে চলেছে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কের দূরত্ব কমাতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু করা, বাংলাদেশে বন্ধ হয়ে থাকা একাধিক ভারতের প্রকল্প চালু করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে। অভিজ্ঞ মহলের অভিমত, দিন কয়েকের ব্যবধানে খলিলুরের সঙ্গে পল কাপুরের বৈঠক, অন্যদিকে জয়শঙ্করের সঙ্গে বৈঠক বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছে অভিজ্ঞ মহল।